ভারতীয় নৌসেনার রণসজ্জা যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ নয়া প্রযুক্তির মাইনে সফল পরীক্ষা ডিআরডিও এবং নৌসেনার যৌথ মহড়া মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন তার পরীক্ষামূলক বিস্ফোরণ। যে ছবি আপনারা দেখছেন, নৌসেনার রণসজ্জা, ডিআরডিও নৌসেনার যৌথ মহড়া, নয়া প্রযুক্তির মাইনের সফল পরীক্ষা, যুদ্ধ প্রস্তুতিতে আরো এক ধাপ। যুদ্ধের প্রস্তুতি ভারতের, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি। 7ই মে একাধিক রাজ্যে মক ড্রিল, এয়ার স্ট্রাইক, পণবন্দি পরিস্থিতির মোকাবিলা, ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার ড্রিল, নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ, গুরুত্বপূর্ণ ভবন ব্রিজ রক্ষার পদ্ধতি। মক ড্রিলে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি শুরু ভারতের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব কুমার শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, প্রাক্তন সেনাকর্তা রয়েছেন সঙ্গে। রাজীব বাবু, এই যে যুদ্ধের প্রস্তুতি ভারত শুরু করে দিয়েছে, নাগরিকদের সিভিল ডিফেন্সের পাঠ কতটা সিগনিফিকেন্ট? দেখুন, 1971-এর পর, যুদ্ধের পর এটা হলো। আগে এর মাঝখানে আমাদের একটা আরো যুদ্ধ হয়েছিল যেটা আমরা বলি কার্গিল, কিন্তু কার্গিলটা আপনার লাইন অফ কন্ট্রোলের কাছে ছিল। আপনাকে একটু কথা বলে দিই, দেখুন পাকিস্তান সঙ্গে আমরা 4 রকমের বর্ডার আছে আমাদের। একটা আছে আইবি, ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে আমাদের সার্ভে পিলার গুলো আছে, ওটা আপনার গুজরাট থেকে নিয়ে আপনার জম্মু পর্যন্ত। তারপর লাইন অফ কন্ট্রোল যেটা ডিসপিউটেড আছে, যার মধ্যে পিওকে আছে ওদের কাছে, পাক অকুপাইড কাশ্মীর, ওটা লাইন অফ কন্ট্রোল বলি আমরা। আর উপরের দিকে সিয়াচিনে আছে এজিপিএল, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। তো 3টা এটা, আর একটা সাকশন ভ্যালি 4টা। আগে কি হতো যে আমরা যে কার্গিল টাইমে আমরা শুধু লাইন অফ কন্ট্রোলে গিয়ে আমরা অ্যাটাক করেছিলাম, বা বারবার যেটা আমরা করছি লাইন অফ কন্ট্রোলে। এবার পাকিস্তানও ভেবেছিল যে আমরা একটা লিমিটেড একটা কিছু করব, যেরকম বালাকোটে হয়েছিল বা উড়িতে স্ট্রাইকে যেরকম করেছিল, এটা লিমিটেড করব। আর তাই জন্য ওরা কি করেছিল, লাস্ট 5 দিন ধরে ওরা পাক অকুপাইড কাশ্মীরের 3টে জিনিস বললো। ওরা বললো নীলম ভ্যালিতে যতগুলো টুরিস্ট আছে ওদেরকে বের করে দিল, নাম্বার 1। ওখানকার মাদ্রাসা বন্ধ করে দিল, আর তারপরে ওখানে এমার্জেন্সি লাগালো। এই পাকিস্তান যেটা আছে আপনার নিজের পাকিস্তান, যেটা মেনল্যান্ড যেটা আমরা বলি, যে যার মধ্যে পাঞ্জাব আছে, বালুচিস্তান আছে, সিন্ধ আছে, খৈবর পাখতুনখোয়া, ওখানে এমার্জেন্সি লাগায়নি, ওরা পিওকে তে লাগিয়েছিল। কেন লাগিয়েছিল? ওরা বলে ওদের ওই ছিল মান্যতা ছিল, ওদের অ্যাসেসমেন্ট আছে, যেটা ওরা বারবার ওদের মিনিস্টার গুলো বলে যাচ্ছে, বা ওদের পূর্ব রাজনয়িক যারা ওরা বলে গেছে, ওরা ভেবেছিল যে এই যে অ্যাটাক হবে ওটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে, কিন্তু এবার নয়। এই যে মহড়া আপনি যেটা বলছেন, এই যে ইনস্ট্রাকশন গুলো আজকে ভারত সরকার দিয়েছে 13 দিন পর, রাইট? এটা তো 13 দিন। তো এই 13 দিনের পর এই যে সনাতন ধর্মে কি হয়, 13 দিনে আপনার যেটা হয়, আমরা লাস্ট ক্রিয়াক্রমটা শেষ হয়ে যায়, আত্মার মুক্তি হয়ে যায়, তারপরে আমরা শুভ কাজটা করি। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য, এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না, এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে, আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে, যেটা আরাবিয়ান সি আছে, যেখানে মার্কান কোস্ট আছে, গদার পোর্ট আছে, করাচি আছে, তার মানে নেভি, এয়ারফোর্স, স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল সিলো যেটা আছে, ওটা অ্যাটাক করবে। তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার, নাম্বার 1। নাম্বার 2, আমি বাচ্চা ছিলাম 1971-এ, কিন্তু আমার মনে আছে এখন পর্যন্ত। এটা হয় কি, এসব ব্ল্যাক আউট করলেন, আপনাদের প্রত্যেকটা বাড়িতে ওরা বলে দেবে, কিংবা যতগুলো সিট আপনি যদি লাইট জ্বালাতে চান, তাহলে আপনি কি নাম কালো কাগজ লাগিয়ে দিন। এর একটা রাত্রিবেলাই হয়, ম্যাক্সিমাম টাইম ওর সময় হতো 1971। এখন যতগুলো 4.5 জেনারেশন এয়ারক্রাফট এসছে, মিসাইল যেটা আসছে, আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে। কিন্তু রাতের জন্য, সুরক্ষার জন্য এটা করলো। সিভিল ডিফেন্স পুরো জিনিসটা খতিয়ে দেখবে, এটা আমরা বলি রিয়ার এরিয়া সিকিউরিটি, ওটা দেখবে ওরা। তৃতীয়, গাড়ি যেটা আছে বা যেটা সিগনেচার দিতে পারে, আমাদের ভাইটাল ইনস্টলেশন আছে, ভাইটাল পয়েন্ট, যেটা আমি মেনশন করছি না ওটা, কেন যে এটা বাংলাদেশ তো একটা, দেখলেন আপনি, তো একটা রোগ দেশ। আমরা শুনলে ওরা নিজেই ওরা কিছু করে ফেলবে। বাংলাদেশের উপরে আর আমাদের বিশ্বাস নেই, এই যে বাংলাদেশ আর্মি জেনারেল ওয়াকুরুজ্জামানের উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। তো তাই জন্য আমরা আমাদের যে ভাইটাল এরিয়া, ভাইটাল পয়েন্টস আছে, ওটা প্রোটেক্ট করার জন্য ওরা এয়ার ডিফেন্স সিস্টেম গুলো লাগাবে। আর ওই এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সঙ্গে এখন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে S-400 ব্রহ্মোস মিসাইল যেটা আছে, যেটা 5টি ইউনিট ছিল, এটা অগমেন্ট করা হয়েছে
বা ইগলা মিসাইল যেটা রাশিয়া থেকে এসছে, ওরা অগমেন্ট করে একটা 3 লেয়ারের ওরা করবে, ডিফেন্স বানাবে। তার মধ্যে যে কোনো মিসাইল আপনার পাকিস্তানের মাটি থেকে যেটা উঠবে ওটা ওরা সময় ওরা ডিটেক্ট করবে, রাস্তায় ওরা রেডার ট্র্যাকিং হবে, ওদেরকে আমাদের সীমানো আসার সময় বা টাইমে ওটাকে ডিস্ট্রয় করা হবে, যেরকম আপনি ইরান এন্ড ইসরায়েল এটা দেখলেন। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, যতগুলো আমাদের রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি এটা বলি, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয়, ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান আছে, আপনার যোগদান আছে, আপনাদের মধ্যেও তো এখন এমবেডেড জার্নালিস্ট, ডিফেন্স করেসপন্ডেন্ট অনেকগুলো লোক এখন বেরোবেন আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আমি জানি যেরকম আপনারা 1971-এ আপনারা করেছেন, আপনারা রেডি আছেন। তাহলে পেছনে আমাদের কি দরকার? পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন, পেছনে আমাদের মানুষের সাপোর্ট, পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট, পেছনে আমাদের খাওয়া দাওয়া যেটা আছে ইনজার্ড এটা চেন আছে, লজিস্টিক চেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন। প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হবে কি আমাদের হসপিটাল রেডি তো, যদি কোনো মিসাইল আমাদের আসে বা কোনো ড্রোন হামলা হয় বা কোনো ছোটখাটো হয়, ওখানে যে ক্যাজুয়ালিটি হবে ওটা এভাকুয়েট করা, এমার্জেন্সি রাশ করা, এইসব বিলগুলো এখন আজ থেকে আরম্ভ হলো। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, কাশ্মীরে নাশকতার পেছনে জৈশেরও হাত রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এদের মূল কাজ পাক অধিকৃত কাশ্মীরের যুবকদের মাথা খাওয়া, তাদের মাথায় নাশকতার বীজ বোনা, যাতে ভারতকে রক্তাক্ত করা যায়। জৈশ-ই মোহাম্মদ এখন নাম বদলে এই জঙ্গি সংগঠন কাজ করছে কাশ্মীরে। জৈশ-ই মোহাম্মদ ভারতে নিষিদ্ধ। রাষ্ট্রসংঘ, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, আমেরিকাও জৈশকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। এই সংগঠনই নতুন নামে কাজ করছে কাশ্মীরে একাধিক ছায়া সংগঠনের মাধ্যমে। লস্কর-ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই টিআরএফ এর জঙ্গিরাই পেহেলগাঁওয়ে হামলা চালায়। লস্করের মতো জৈশও তৈরি করেছে একাধিক ছায়া সংগঠন, যেমন কাশ্মীর টাইগার্স, কাশ্মীর ফ্রিডম। জম্মু কাশ্মীরে নানা নাশকতা চালিয়েছে জৈশের এই ছায়া সংগঠনগুলি। 2024 সালে জুলাইয়ে জম্মুর ডোডা ও কাঠুয়ায় হামলার দায় স্বীকার করে কাশ্মীর টাইগার্স। নাশকতা চালাতে দরকার দল, হামলার প্রশিক্ষণ এবং অবশ্যই টাকা। আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রকাশ্যে কাজ চালানো কঠিন, তাই নাম বদলে ফেলেছে জঙ্গি সংগঠন। গোয়েন্দারা জানতে পেরেছেন ট্রাস্ট তৈরি করে কাজ করছে জৈশ-ই মোহাম্মদ। কুদ্দুম আল ইসলাম আল রহমত ট্রাস্টের আড়ালে চলছে জঙ্গি সংগঠন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইসব ট্রাস্টের নামে চলছে একাধিক মাদ্রাসা, হাসপাতাল। পাক অধিকৃত কাশ্মীরে জৈশের ঘাঁটি বালাকোট, সেই বালাকোটেই মাদ্রাসা চালায় জৈশ। এইসব মাদ্রাসায় চলে মগজ ধোলায়। এইসব মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা। জৈশের হয়ে মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মাজিদ সুলেমানি। জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাজিদ সুলেমানি। গোয়েন্দাদের সন্দেহ জৈশের ছায়া সংগঠনগুলি সেই পরিচালনা করে। একাধিকবার কাশ্মীরকে রক্তাক্ত করেছে জৈশ-ই মোহাম্মদ। ভারতে একাধিক নাশকতায় তাদের নাম জড়িয়েছে। জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। 1994 সালে তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়। 1999 সালে নেপাল থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাক করে পাক জঙ্গিরা। যাত্রী সহ সেই বিমান আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। সেই যাত্রীদের বিনিময়ে মাসুদ আজহার সহ একাধিক জঙ্গিকে মুক্তি দেয় ভারত সরকার। তাদের মধ্যে একজন মুস্তাক আহমেদ জারগার। এনআইএর সন্দেহ পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে এই মুস্তাক আহমেদ জারগারও জড়িত। পাকিস্তানে থাকলেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার প্রভাব রয়েছে। পেহেলগাঁওয়ের হামলায় স্থানীয়দের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মদত দেয় মুস্তাক আহমেদ জারগার। রবিবার এমনই এক ওভারগ্রাউন্ড ওয়ার্কারের দেহ উদ্ধার হয়। কুলগামের বাসিন্দা ইমতিয়াজ। তার কাছে জঙ্গিদের গতিবিধির খবর ছিল। তাকে আটক করে জঙ্গিদের খুঁজে যায় পুলিশ। আচমকা পুলিশের হাত থেকে পালিয়ে নালায় ঝাঁপ দেন ইমতিয়াজ। সেই নালা থেকেই তার দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা।